এইভাবে যাজ্ঞসেনীকে পঞ্চপুরুষের স্ত্রী হতে হলো। অবশ্য এ বিষয় নিয়ে পরবর্তীকালে কিছু সমস্যা দেখা দিয়েছিল। কৃষ্ণ ও বলরাম পৌঁছে গেলেন ভার্গব মুনির আশ্রমে। সেখানে গিয়ে পঞ্চপাণ্ডবের সঙ্গে আবার দেখা হলো। পাঞ্চালী কী করে পঞ্চপতির সংসার করবেন তা নিয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত এবং সংশয় দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত কৃষ্ণ নানা যুক্তি সহকারে সকলকে বোঝাতে সমর্থ হয়েছিলেন যে ওই অঞ্চলে একজন স্ত্রী একাধিক পতি গ্রহণ করতে পারে। এটি স্বাস্থ্যবিরুদ্ধ আচরণ নয়। তখন পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তী তার এই যুক্তি শুনে আশ্বস্ত হন। এইভাবে বেশ কয়েকটি সমস্যা সমাধান করে কৃষ্ণ দ্বারাবতীতে ফিরে এলেন। দ্বারাবতী যাত্রাকালে কৃষ্ণ একজন যাদব রক্ষীকে বিদুরের কাছে পাঠিয়েছিলেন। তার মারফত পঞ্চপাণ্ডবের বিয়ের খবর বিদুর জানতে পারলেন। শুধু তাই নয়, যাতে পাণ্ডবরা রাজ্যের অর্ধাংশ পেতে পারেন সেজন্য বিদুরকে সচেষ্ট হতে বলেছিলেন। কৃষ্ণের নির্দেশ মতো বিদুর ভাবতে লাগলেন কী করে পঞ্চপাণ্ডবরা অর্ধেক রাজ্য অধিকার করবেন। ধৃতরাষ্ট্র এই সংবাদ শুনে বিস্মিত হলেন যে এখনও পঞ্চপাণ্ডব জীবিত আছেন। শুধু তাই নয়, দ্রুপদ রাজকন্যা দ্রৌপদীকে পাণ্ডবরা 5 ভাইয়ে বিয়ে করেছেন শুনে তার বিস্ময় আরও বেড়ে গেল। বিদুর বুঝতে পারলেন এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র মোটেই খুশি হননি। তবে বিদুর মারফত ধৃতরাষ্ট্র বুঝতে পারলেন যে এবার তার উচিত নয় পাণ্ডবদের প্রতি এমন শত্রুতা প্রদর্শন করা। ভীম, দ্রোণ, কৃপ, শকুনি প্রভৃতি প্রবীণরা এবং দুর্যোধন প্রভৃতি পুত্রকে ধৃতরাষ্ট্র তার কক্ষে ডেকে পাঠালেন। সকলে মিলে আলোচনা শুরু হলো। সব কিছু শুনে স্থির করা হলো যে এবার পাণ্ডবদের হাতে অর্ধরাজ্য সমর্পণ করা হবে। ধৃতরাষ্ট্রের এই সিদ্ধান্তে দুর্যোধন, তার ভাইরা এবং বন্ধুবর অঙ্গাধিপতি কর্ণ অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। এমনকি দুর্যোধন তেজোদ্দীপ্ত কণ্ঠে বলেন, আমরা এখনই পাঞ্চাল আক্রমণ করব, পাণ্ডবদের বধ করে দ্রৌপদীকে হরণ করে এখানে নিয়ে আসব। কিন্তু দুর্যোধনের এই অবিবেচক রূঢ় কথা শুনে প্রবীণরা খুবই দুঃখ পেয়েছিলেন। শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্র সকলকে অবাক করে বললেন, পাণ্ডুপুত্রেরা আমাদেরই সন্তান, তাদের বধূ আমাদেরই কুলবধূ। তাই আমার মনে হয় পাঞ্চাল দুহিতাকে নববধূর সম্মান দেখিয়ে হস্তিনায় আনা হবে। বিদুর আমার প্রতিনিধি হয়ে পাঞ্চাল অভিমুখে যাত্রা করবে। সে নানা উপঢৌকন আর যৌতুক নিয়ে পাণ্ডব জননী ও বধূমাতাসহ পঞ্চপাণ্ডবকে এখানে নিয়ে আসবে। রাজা ধ্রুপদের জন্য আমি উপহার পাঠাবো। ধৃতরাষ্ট্রের এই সিদ্ধান্তের কথা শুনে দুর্যোধন আর তার ভাইরা এবং কর্ণ আরও একবার খুবই দুঃখ পেয়েছিলেন। কদিন কেটে গেল। ইতিমধ্যে পঞ্চপাণ্ডব হস্তিনায় পৌঁছে গেছেন। ধৃতরাষ্ট্র স্থির করলেন খাণ্ডবপ্রস্থ পাণ্ডবদের অধিকারে থাকবে। হস্তিনাপুর এবং তার সংলগ্ন অঞ্চল থাকবে কৌরবদের অধিকারে। এইভাবে তিনি এই জ্বলন্ত সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন। উপস্থিত সকলে ধৃতরাষ্ট্রের এই প্রস্তাব মেনে নিলেন। পাণ্ডবরা খাণ্ডবপ্রস্থে গিয়ে দেখলেন সেখানকার অঞ্চল বনাকীর্ণ, বসবাসের অযোগ্য। প্রথম দিকে তারা খুবই অসন্তুষ্ট হয়েছিলেন, তবে ধীরে ধীরে সকলের চেষ্টায় সেই অঞ্চলে শ্রীবৃদ্ধি হতে থাকল। যদিও কৃষ্ণ তখন দ্বারাবতীতে অবস্থান করছেন এবং রাজ্য পরিচালনায় বিশেষ মনোযোগী হয়েছেন, কিন্তু মাঝে মধ্যেই দূত মারফত পঞ্চপাণ্ডবের খবর নিতেন। কোনো কোনো সময় পঞ্চপাণ্ডবদের জন্য ধনরত্ন ইত্যাদি উপহার পাঠিয়ে দিতেন। কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে অচিরেই পঞ্চপাণ্ডব ওই অঞ্চলটিকে এক সুন্দর শ্রীযুক্ত নগরে পরিণত করবেন। প্রজ্ঞাবান কৃষ্ণ পঞ্চপাণ্ডবদের ভবিষ্যতের কথা চিন্তা করতে থাকলেন। তিনি বুঝতে পেরেছিলেন পঞ্চপাণ্ডবদের মধ্যে অর্জুন হলেন পুরুষোত্তম। অর্জুনের মধ্যে যে কর্মপ্রহার আছে তাকে পরিস্ফুটিত করতে হবে। তিনি এর জন্য কিছুটা প্রস্তুতি দরকার। দীর্ঘদিন ধরে কৃষ্ণ সারা ভারতের বুকে এমন একটি ধর্মরাজ্য পরিকল্পে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন সেখানে সত্যিকারের সাম্য স্থাপিত হবে। তিনি বুঝতে পেরেছিলেন একমাত্র অর্জুন দ্বারাই তার স্বপ্ন সফল হতে পারে। অর্জুনের মধ্যে যে অমিত শক্তি লুকিয়ে আছে সেই সম্পর্কে অর্জুনকে অবহিত করা দরকার। অর্জুনের সঙ্গে সাক্ষাৎ করে কৃষ্ণ এ বিষয়ে বেশ কিছু ইতিবাচক মন্তব্য করেছিলেন। অর্জুনকে তিনি উপদেশ দিয়েছিলেন যে অর্জুন যেন সমস্ত ভারত পরিভ্রমণ করে এই দেশের বৈশিষ্ট্য সম্পর্কে সম্পূর্ণ অবগত হন, কারণ ভারতবর্ষ এমন একটি ভূখণ্ড যা বিশ্ব প্রকৃতির আদরিণী কন্যাস্বরূপ বিরাজমান। এইভাবে কৃষ্ণ অর্জুনের সুপ্ত ক্ষমতা জাগরণের চেষ্টা করেন। কিছুদিন বাদে কৃষ্ণ আবার এলেন ইন্দ্রপ্রস্থে।
তখনও তার মনের মধ্যে সেই স্বপ্ন, কিভাবে অর্জুনকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব। অবশেষে তিনি যুধিষ্ঠিরের কাছে তার মনোগত বাসনার কথা ব্যক্ত করলেন। যুধিষ্ঠির এই কথা শুনে প্রথমে রাজি হতে পারেননি, কারণ তিনি জানেন অর্জুনের অবর্তমানে এই বিশাল রাজ্যের দায়িত্বভার তার পক্ষে সামলানো সহজ হবে না। শেষ পর্যন্ত যখন কৃষ্ণ যুক্তি সহকারে অর্জুনের ভারত ভ্রমণের উপযোগিতা সম্পর্কে যুক্তিসহ বোঝালেন, তখন তিনি আর না বলতে পারেননি। অবশেষে অর্জুন তার ভারত পরিক্রমা শুরু করলেন। কৃষ্ণ বুঝতে পারলেন এবার তার স্বপ্ন সফল হবার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। অর্জুন প্রথমে উত্তর অভিমুখে যাত্রা করেছিলেন, তারপর গেলেন গঙ্গার ধারে। সমতল ভূমি থেকে তখন তিনি গিরিরাজ হিমালয়ের দিকে এগিয়ে চলেছেন। এই অনুভূতি তার কাছে একেবারেই অনাস্বাদিত। এক একটি অঞ্চলে শিবির স্থাপন করে অর্জুন বেশ কিছুকাল বসবাস করছেন এবং সেখানকার স্থানীয় মানুষদের সাথে মিলেমিশে তাদের সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করছেন। ভারত পরিভ্রমণে পরবর্তী পর্যায়ে অর্জুন পূর্ব দেশ মণিপুরে পৌঁছে যান। সেখান থেকে চলে যান দক্ষিণ ভারত। দক্ষিণ সমুদ্র উপকূলে এসে সমুদ্র শোভা দেখলেন। ধুধু করা অনন্ত জলরাশির মধ্যে অসীম শক্তির সম্ভাবনা লুকিয়ে আছে। এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখে অর্জুন বুঝতে পেরেছিলেন যে মানুষ বৃথাই তার শক্তির দম্ভ করে, অথচ প্রাকৃতিক শক্তির কাছে সে কত নগণ্য। এবার অর্জুন সহ্যাদ্রির পশ্চিম দিকে পশ্চিম সাগরের পূর্বে ত্রাপ্তি এবং নর্মদা নদীর মোহনা অতিক্রম করে সৌরাষ্ট্রে প্রবেশ করলেন। তারপর এলেন প্রভাস ক্ষেত্রে। প্রভাস তীর্থে অবগাহন করে পথ শ্রমজনিত ক্লান্তি দূর করলেন। এই সংঘবাদ দ্বারাবতীতে পৌঁছানো মাত্র কৃষ্ণ রথে করে প্রভাসে এসে অর্জুনকে স্বাগত সম্ভাষণ জানালেন। তারা পরস্পর আলিঙ্গনাবদ্ধ হলেন। কৃষ্ণ অর্জুনকে অত্যন্ত ভালোবাসেন এবং তিনি জানেন অর্জুনের মধ্যে এমন একটা সুপ্ত প্রতিভা আছে যা সম্পূর্ণ প্রস্ফুটিত হলে ভারতের আক্ষরিক অর্থে বিপ্লব ঘটে যাবে। কৃষ্ণ অর্জুনের জন্য রৈবতককে এক সুন্দর আরাম আবাসনের আয়োজন করেছেন। প্রভাস থেকে রওনা হয়ে কৃষ্ণার্জুন চললেন রৈবতকের দিকে। পাহাড়ের সানুদেশে নানা আকারের পর্ণকুঠির সে এক অত্যন্ত মনোরম স্থান। সেখানে অর্জুনের সাময়িক থাকার ব্যবস্থা করা হলো। এইভাবে অর্জুন কৃষ্ণের সান্নিধ্য লাভ করলেন। কৃষ্ণ মাঝে মধ্যেই অর্জুনের সঙ্গে সাক্ষাৎ করে নানা বিষয়ে তাকে অবহিত করতেন। তখন ভারতের রাজনৈতিক ভাগ্যাকাশে আবার ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। জরাসন্ধের অধিনায়কত্বে উত্তর ভারতের নৃপতিরা সংঘবদ্ধভাবে দ্বারাবতী আক্রমণের পরিকল্পনা করছেন। হস্তিনাপুর এবং ইন্দ্রপ্রস্থের মধ্যে চলছে তীব্র বৈরিতার সম্পর্ক। কৃষ্ণ বুঝতে পারছেন এই রাষ্ট্র বিপ্লবে ভারত বিখণ্ডিত হবে। এই অবস্থায় অর্জুনকে আরও শক্তিশালী করে তোলা দরকার। অর্জুনের মধ্যে যে অসীম ক্ষমতা নিহিত আছে তা সফলভাবে প্রয়োগ করতে না পারলে ভারতবর্ষকে অটুট অখণ্ড রাখা সম্ভব হবে না। তাই তিনি বারে বারে অর্জুনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে নানা বিষয়ে উপদেশ প্রদান করতে থাকেন। শেষ পর্যন্ত অর্জুন তার দীর্ঘ ভারত পরিভ্রমণ সুসম্পন্ন করলেন। এই সময় তিনি একাধিক কন্যার পাণিগ্রহণ করেছিলেন, যেমন উলুপি, চিত্রাঙ্গদা এবং সুভদ্রা।